আচ্ছা, আজকে পড়ব হচ্ছে আমরা 11 পৃষ্ঠা থেকে আম, পেশাগত বিভূতি। কোথা থেকে পড়বো? পেশাগত বিভূতি। ওই দিন আমরা 10 পৃষ্ঠা পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা 11 পৃষ্ঠা থেকে পড়ব। যেসব উৎস বা উপাদানসমূহের প্রভাবে দুর্ঘটনা সংঘটিত হতে পারে সেই সব উৎস বা উপাদানসমূহকে হ্যাজার্ড বা বিপত্তি বলা হয়। বিপত্তি হলো যে কোনো বাস্তব অবস্থা বা ঘটনা যার কারণে কোনো ব্যক্তির, সম্পদের, পরিবেশের ক্ষতি, উৎপাদন ব্যবস্থা বাধাগ্রস্ত, হতাহত অথবা দীর্ঘস্থায়ী রোগ ব্যাধি হতে পারে, কিন্তু তা এখনো ঘটেনি। বিপদের সর্বশেষ ফল হলো দুর্ঘটনা। সম্ভাব্য বিপদসমূহ সম্ভাব্য বিপদসমূহ সম্ভাব্য বিপদসমূহ পর্যবেক্ষণ, শনাক্তকরণ এবং দূরীকরণ ও কমানোর ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। দুর্ঘটনার কারণে ধারাবাহিক ক্ষতি যেমন স্বাস্থ্য, জীবন ও পরিবেশের সম্পদের ক্ষয়ক্ষতি হয়। এটা হচ্ছে কি? পেশাগত বিপত্তি। কি বিপত্তি? পেশাগত, ঠিক আছে। তো পেশাগত বিপত্তির ভিতরে আমরা আরো দেখতে পাবো যে কি পাবো, যে এটার ধরন এবং শ্রেণীবিন্যাস কি, মানে এটা কয় প্রকার, এটা কি রকম, শ্রেণীবিন্যাস মানে হচ্ছে কত প্রকার। আচ্ছা, কর্মক্ষেত্রে বিপদ বা ঝুঁকিতে নিম্নলিখিত ভাবে ভাগ করা যায়, মানে এই কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন 1 নম্বর হচ্ছে শারীরিক বিপত্তি বা শারীরিক বিপদ বলা যায়। তাহলে বুঝতে সুবিধা হবে যে বিপত্তি মানে বিপদ। তারপর হচ্ছে রাসায়নিক বিপত্তি, তারপর হচ্ছে জৈবিক বিপত্তি, তারপর হচ্ছে মনোসামাজিক বিপত্তি, তারপর হচ্ছে মানসিক বিপত্তি। এখানে শারীরিক বিপত্তি বোঝা যায় যে শরীরের, রাসায়নিক বিপত্তি হচ্ছে যে রসায়ন পদার্থ যেগুলো আছে, যেগুলো মেডিসিন আছে বা যেগুলা দ্বারা রং বিভিন্ন কেমিক্যাল যেগুলো আছে এগুলো রসায়ন বিপদের ভিতরে পড়ে। জৈবিক বিপত্তি হচ্ছে শারীরিক বা জৈবিক মানে হচ্ছে মানুষের যে খাবার বা হচ্ছে মানুষের যে বডি যেভাবে চলাচল করে, বডির যে ভিতরে যে জিনিসগুলো প্রয়োজন, উম, শক্তি, সামর্থ্য, এনার্জি। মনোসামাজিক বা যে মনের যে একটা সোশ্যাল একটা স্ট্যাটাস আছে বা মনের যে সামাজিক একটা সামাজিকীকরণ আছে বা সামাজিক মানুষগুলোর সাথে যে মনের একটা মিল আছে, এটার বিপত্তি ঘটতে পারে বা বিপদ ঘটতে পারে, মানে মিল হইল না আর কি। মানসিক বিপত্তি, যে মানসিক বিপত্তিতে এটা বোঝা যায় যে মাথার কোনো সমস্যা হলো বা মাথার কোনো প্রবলেম হইলো। আচ্ছা, তারপরে আমরা দেখব, আমরা যদি এটা আরেকটু ক্লিপটা বড় করে নিই যাতে পড়তে সুবিধা হয়, যে হচ্ছে কি শারীরিক বিপত্তি। শারীরিক বিপত্তিটা আসলে কি, এখানে এক্সপ্লেনেশন করছে ওরা ওরা এক্সপ্লেনেশন শব্দ হলো ব্যাখ্যা দেওয়া, ওরা ব্যাখ্যা দিয়েছে। কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন ধরনের পদার্থের কারণে যে বিপদের সৃষ্টি হয় তাই শারীরিক বিপত্তি বা শারীরিক বিপদ। বিভিন্ন ধরনের পদার্থের কারণে কর্মক্ষেত্রে মানে কাজ যেখানে করা হয়, যেখানে কাজ করা হয় সেখানে কি বিভিন্ন ধরনের পদার্থের কারণে যে বিপদের সৃষ্টি হয় তাই কি শারীরিক বিপত্তি। আচ্ছা, বিভিন্ন ধরনের উপাদান যেমন যন্ত্রপাতি হইতে পারে, মেশিন হইতে পারে, বিদ্যুৎ হইতে পারে, অত্যাধিক তাপ হইতে পারে, ঠান্ডা হইতে পারে, আর্দ্রতা, অতি শব্দ কম্পন। আর্দ্রতা মানে হচ্ছে কোনো ঘরের একটা তাপমাত্রার যে একটা থাকে, এটা একটা জলীয় বাষ্পের মতো। এটা মানে গরমের মতোই, কিন্তু এটা একটা বাতাসের সাথে জলীয় বাষ্প কতটুকু মিশে আছে। জলীয় বাষ্প মানে বাতাসের সাথে যে আমাদের যে ভাত রান্না করার সময় যে একটা পাক ওঠার পর পানি উপরে উঠতে থাকে, বাতাসের সাথে মিশতে থাকে, ওই বাষ্পটা বুঝাইছে। এটা বাতাসের সাথে মিশে থাকে। তারপর হচ্ছে চলন্ত বস্তু, কাজের অবস্থা, স্থান ইত্যাদির মাধ্যমে কি হতে পারে? শারীরিক বিপত্তি হতে পারে। হ্যাঁ, হইতে পারে। তারপরে যদি আমরা যাই যে রাসায়নিক বিপত্তি, যে রাসায়নিক বিপত্তি হচ্ছে রাসায়নিক বিপত্তি কি রাসায়নিক বিপত্তি হচ্ছে যে ওয়ার্কশপে ব্যবহৃত কাঁচামাল সমূহ, ওয়ার্কশপে যেগুলো ব্যবহার করে কাঁচামাল বা উৎপাদিত পণ্য বা উৎপাদন যেগুলো করা হয়, বিক্রিয়াকারী পদার্থ। বিক্রিয়াকারী মানে হলো যেগুলো বিস্ফোরক পদার্থ, যে মানে আমাদের যে
যে পদার্থ গুলা দাহ্য পদার্থ, যেগুলো দিয়ে বিভিন্ন বোম বানায়, বিভিন্ন জিনিস বানায়, বিভিন্ন যেগুলো দিয়ে আগুন জ্বলতে পারে, যেগুলো মানে ব্লাস্ট হইতে পারে সহজ ভাষায়, ইত্যাদি, এগুলো হচ্ছে বিক্রিয়াকারী, মানে বিক্রিয়া করে ইত্যাদি, কখনো কখনো ভয়াবহ অবস্থার সৃষ্টি করে। যেমন বিস্ফোরক, বিকিরণ। বিকিরণ মানে এটা কি, আলোটা বিক্রি করে বা পাওয়ারটা বিক্রি করে বা চতুর্দিকে ছড়িয়ে পড়ে বিষক্রিয়া হইতে পারে। এখানে ক্ষতিকর কোনো পদার্থ থাকলে সেটা বিষ হয়ে যেতে পারে বাতাসের সাথে মিশিয়ে। ক্ষয়প্রাপ্ত হওয়া, ক্ষয় হইতে পারে, মানুষ যে পরিবেশের ক্ষয়ক্ষতি হইতে পারে। বিষ বাষ্প, যে বিষ আর বাষ্প তো বাতাস, মরিচা পড়া, জ্বালা পোড়া করতে পারে, ক্যান্সার হইবে ইত্যাদি। রাসায়নিক বিপদের জন্য দায়ী বিভিন্ন ধরনের পদার্থগুলো হলো অ্যাসিড, ক্ষার, ডাইস, পেইন্ট মানে রং, কুয়াশা, দ্রাবক মানে যেসব পদার্থ যে পদার্থ আরেকটা পদার্থের সঙ্গে যে মিলে যায় সেই হচ্ছে কি দ্রাবক। তো পদার্থের ক্ষেত্রে যে পদার্থটা আরেকটা পদার্থের সাথে মিলে সেটাই কি হয়, দ্রাবক হয়। কটন, ডাস্ট মানে ময়লা, গ্যাস বা ওয়েল্ডিং, ধোঁয়া, ঠিক আছে। হাইড্রোজেন, ক্লোরিন, ক্রোমিয়াম, লেড বা সীসা, লেড শব্দ থেকে সীসা ইত্যাদি ইত্যাদি হলো কি রাসায়নিক বিপত্তি বা কেমিক্যাল হ্যাজার্ড। এখানে নাই, আমাদের 12 পৃষ্ঠায় চলে যাব। 12 পৃষ্ঠায় যদি চলে যায় তাহলে আমরা পাবো, এডিট কলমটা নিয়ে নেই। হ্যাঁ ঠিক আছে, এখানে একটু আমরা জুম করে নিব যাতে পড়তে সুবিধা হয়। 12 নম্বর পৃষ্ঠায় আমরা চলে আসছি। আচ্ছা, আমরা এখন দেখবো যে 12 নম্বর পৃষ্ঠা, এই যে 12 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ এই যে 12 নম্বর পৃষ্ঠা। জৈবিক বিপত্তি মানে বায়োলজিক্যাল বিপত্তি কি, বা জৈবিক মানে হচ্ছে বায়োলজিক্যাল, ক্ষুদ্র অণুজীব বা এবং তাদের বিপাকীয় পদার্থের কারণে জৈবিক বিপদ হয়, জৈবিক বিপদ দিতে পারে। হ্যাঁ, বায়োলজিক্যাল শারীরিক। নর্দমার পানিতে সাধারণত বিভিন্ন ধরনের অণুজীব থাকে, ছোট ছোট জীব থাকে, অণুজীব, যেগুলো অণুবীক্ষণ যন্ত্র দিয়া দেখতে হয়। সালফারযুক্ত দ্রব্য যেমন গ্রিজ, ইঞ্জিনে যেটা ব্যবহার করা হয়, গ্রিজ, তেল ইত্যাদি আহার করলে, মানে আহার মানে হচ্ছে খাওয়া, খাইলে তাদের শরীরে বিপাকীয় উৎপাদক হিসেবে হাইড্রোজেন সালফাইড গ্যাস নিঃসরণ করে। এগুলো খালি কি হয়, বিপাকীয় উৎপাদক, বিপাকীয় মানে যখন হজম করতে যায় তখন কি হয়, সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস ইত্যাদি কি হয়, নিঃসরণ করে। কিছু মাত্রা হাইড্রোজেন সালফাইড খুবই বিষাক্ত। হ্যাঁ, কিছু মাত্রা কি আছে, হাইড্রোজেন সালফাইড খুবই বিষাক্ত। এসবের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। এসবের কারণে কি হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। তারপর ব্যাকটেরিয়া, পরজীবী, ব্যাকটেরিয়া, তারপর যে কীট মানে হচ্ছে পতঙ্গ, যেগুলো ধুলাবালিতে বেশি বাড়ে, তাদের কারণে শ্বাসতন্ত্রের সমস্যা হয়। এটি এক ধরনের জৈবিক বিপদ, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে আমরা যদি যাই এখানে কি বলছে, মনোসামাজিক বিপত্তি, কর্মক্ষেত্রে কাজ সম্পর্কিত অথবা কাজের অবস্থানগত বিষয় বা কর্মীদের মানসিক চাপ বৃদ্ধি করে, ফলে মনোসামাজিক বিপদ সৃষ্টি হয়। যেমন মানসিক বিষাদ, হ্যাঁ, মানসিক স্বাস্থ্য যেটা মনের উপরে যে চাপ সৃষ্টি হয় সেটা আর কি, বা মন ভালো থাকলে সেটা মানসিক স্বাস্থ্য ভালো। কাজের প্রতি একঘেয়েমি ভাব, এই একঘেয়েমি শব্দটা বারবার করা, বারবার প্রতিদিন করা, রেগুলার করা, তো এটা একঘেয়েমি ভাব চলে আসে। অস্বস্তি এবং কি হইতে পারে, জ্বালাপোড়া হইতে পারে ইত্যাদি। এটা হচ্ছে মনোসামাজিক বিপত্তি, ঠিক আছে। এটা হলো মনোসামাজিক বিপত্তি। তারপর হচ্ছে আমরা আরেকটু যাই, আরেকটু দিকে পাবো যে কি পাবো, পাবো হচ্ছে কর্ম ভঙ্গিমা জনিত বিপত্তি, ঠিক আছে। কর্ম ভঙ্গিমা জনিত বিপত্তি মানে ইংরেজি হচ্ছে এরগোনমিক হ্যাজার্ড, এমন শারীরিক পরিস্থিতি যা শরীরের পেশিসমূহ বা পিঠের নিচের লিগামেন্ট, হ্যাঁ, লিগামেন্ট হচ্ছে রগের মতো বা রগগুলোরই লিগামেন্ট বলা হয়। হাত ও কবজির স্নায়ু মানে হচ্ছে যে হাত যে মানে নড়াচড়া করি, কিসের মধ্যে করি, হাতে স্নায়ু আছে,
সেখানে লিগামেন্ট বা রগ অবশ্যই আছে, সেখানে স্নায়ু আছে যেটা হচ্ছে সেন্সের মতো কাজ করে। হার্টের চারপাশের হাড়গুলো ও সংক্রমণের কারণে হতে পারে, যার ফলে একটি পেশিজনিত ব্যাধি হয়ে থাকে। পেশি তো বোঝা মানে হচ্ছে যে যেটা শুনলে যে মাংসের মধ্যে যেটা পেশি দেখা যায়, হ্যাঁ মাংসটা মূলত পেশি বলা হয়। হাতের এই যে এখানে দেখা যায় যে পেশি, মানুষ বডি দেখায় যেটা বলে এটার পেশি বলে। কর্মভঙ্গিমা জড়িত মানে তুমি যে কাজ করো, কর্ম তো কাজ, ভঙ্গি মানে কিভাবে বসছ জড়িত। সেজন্য কি কি বিপত্তি সমূহ মানে বিপদ সমূহ হইতে পারে। কারণগুলো হলো পুনরাবৃত্তিমূলক একই ভঙ্গিমায় কাজ করা, মানে আগের মতো করে কি করা, কাজ করা, পুনরায় মানে আগের মতো করে কাজ করা, আগে যেভাবে বসছিল ওইভাবে কাজ করা। স্থির ও অনিরাপদ অঙ্গভঙ্গি, স্থির ও কি অনিরাপদ অঙ্গভঙ্গি, এর মধ্যে যে দাও এটা যে বসছে সে পা এখানে দিছে, তারপরে যে গার ব্যাখা, এগুলোর কারণে কি তার বিভিন্ন সমস্যা হতে পারে। যে এখানে সমস্যা হতে পারে, যে এখানে লাল দাগ দেওয়া, এইটা ঠিক আছে। হ্যাঁ এটা এই যে দেখো কোমর সোজা দিকে একদম মাথা সোজা, তারপর পা সোজা, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু এই যে দেখো এইটা বসছে, এটা কি বসা হয় না, এই যে এইভাবে বাঁকা হয়ে বসছে। এই যে দেখো যে লাল পয়েন্ট গুলো সেগুলো হচ্ছে কি ব্যথা হবে। তো তারপরে যদি আমরা যাই যে বিপদ বা বিপত্তি নিয়ন্ত্রণ কি আছে, বিপদ বা বিপত্তি নিয়ন্ত্রণ বা বিপদ নিয়ন্ত্রণ বলা যায় যে বিপদকে কিভাবে সামলানো যায়। শিল্প কারখানায় বিপদ বা বিপত্তি নিয়ন্ত্রক একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিল্প কারখানায় কি হয়, যে কোনো ধরনের বিপদের জন্য কি হয়, মানুষ প্রস্তুতি নেয় এবং হচ্ছে কি এটাকে ধারাবাহিকভাবে প্রতিরোধ এদের বিরুদ্ধে গড়ে তোলে, ঠিক আছে, গড়ে তোলে। তারপর ধারাবাহিক প্রক্রিয়া শিল্প কারখানার ডিজাইন করা থেকে শুরু করে উৎপাদনের সময় কারখানা বন্ধ করা পর্যন্ত এই প্রক্রিয়া মেনে চলা হয়। কি করা হয়, কারখানা বন্ধ করা পর্যন্ত এই প্রক্রিয়া মেনে চলা হয়। এখানে আমরা বিপদ, হ্যাঁ এটা হচ্ছে আমরা পরের পৃষ্ঠায় যাবো, 13 পৃষ্ঠায় এটা ক্যান্সেল দিব, দিয়ে হচ্ছে আমরা পরের পৃষ্ঠায় যাবো। এটা এডিটটা নিয়ে নিই, হ্যাঁ কলম নিয়েছি, তারপর হচ্ছে এডিটে যাবো। এই যে 13 নম্বর পৃষ্ঠায় আমরা চলে এসেছি, চলে আসছে এই যে 13 নম্বর পেজ। হ্যাঁ 13 নম্বর পেজ, কত নম্বর পেজ, 13 নম্বর। আচ্ছা, নিয়ন্ত্রণের মূল ও প্রাথমিক ধারণাগুলো বর্ণনা করছে, ঠিক আছে, এটা এরকম হচ্ছে। আচ্ছা, বর্তমান সময়ে প্রয়োজনীয় সুবিধা অনুযায়ী বিভিন্ন ধরনের বিশেষায়িত ধারণা তৈরি করা হয়েছে। মানে বিশেষিত মানে মডিফাই করা, যে আরেকটু ধারণাটাকে আরেকটু কি করা হয়েছে, বড় করা হয়েছে, সুন্দর করা হয়েছে, মডিফাই করা হয়েছে, বিশেষায়িত করা হয়েছে। নিম্নে এ সকল ধারণাগুলো বিবেচনা করে বিপদ নিয়ন্ত্রণের পদ্ধতির বর্ণনা দেওয়া হলো। আচ্ছা, এটা সুন্দর একটা পয়েন্ট। বিপদ বা বিপত্তি নিয়ন্ত্রণের ধাপসমূহ কি কোন বিষয়গুলো থেকে কি করা যাবে, বিপদ নিয়ন্ত্রণ করা যাবে। 1 নম্বর হচ্ছে বিপদ শনাক্তকরণ, বিপদ কি করণ, চিহ্নিতকরণ, বিপদকে আইডেন্টিফাই করা, বিপদকে চিনা। তারপর হচ্ছে বিপদের তালিকা তৈরি করা, কি করা, তালিকা তৈরি করা। 3 নম্বর হচ্ছে বিপদ র্যাঙ্কিং করা বা শ্রেণী নির্ধারণ করা, ঠিক আছে, বিপদ কি করা, র্যাঙ্কিং করা বা শ্রেণী নির্ধারণ করা। তারপর হচ্ছে বলছে বিপদের সম্ভাবনা অ্যাসেস করা, বিপদের সম্ভাবনা অ্যাসেস করা, বিপদ র্যাঙ্কিং করা এবং র্যাঙ্কিং করা বা শ্রেণী বিন্যাসকরণ। আচ্ছা একই কথা, এটাও করা যায়। তারপর হচ্ছে বিপদ দূরীকরণ বা যেগুলো কমানো, নিয়ন্ত্রণ, ঠিক আছে। তারপর হচ্ছে সৃষ্টি বিপদ কি হতে পারে, বলছে যে কর্মক্ষেত্রে সৃষ্ট বিপদ সমূহকে অভিজ্ঞতা সম্পন্ন লোক দিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিহ্নিত এবং তালিকা করতে হবে। এর পরবর্তী ধাপে সম্ভাব্য ক্ষয়ক্ষতির নিরাপত্তা অনুসারে বিপদের র্যাঙ্কিং করতে হবে। ধারাবাহিকভাবে বিপদের সমূহ ঝুঁকির স্তর অনুসারে র্যাঙ্কিং করতে হয়। পরবর্তীতে যুগের বিপদে দূর হয়, এই বিপদে হৃদয় করার জন্য ভিন্ন কোনো পদ্ধতি ব্যবহার করা উচিত, যেটা আর্থিক ঝুঁকিপূর্ণ বিষয়
কম ঝুঁকিপূর্ণ বিপদে বন্ধ করবে অথবা বিপদকে দূর করবে। এটি সত্য যে সকল বিপদ পুরোপুরি দূর করা সম্ভব নয়। নিজের বন্ধুকে নিজে কিন্তু প্রকৃতি এমনভাবে থাকা উচিত যেন সহজে বিপদ নিয়ন্ত্রণ করা যায়। এটা একটা পয়েন্ট। আচ্ছা, তারপর নিচে গিয়েছে দেখি হচ্ছে বিপদ কিভাবে অপসারণ করা যায়। ঠিক আছে, আমরা এখানে যাই, এখানে দেখতে পাবো যে যেখানে কোনো বিপদের সেখানে আঘাত বা অসুস্থ হওয়ার কোনো জিনিস নেই। উদাহরণস্বরূপ ফল বলা যায় বর্ষণে দুর্ঘটনার পর মেয়ে ওষুধকে পড়ার মতো বিপদ দূর করতে হবে। আরে আমার তো ঘুমের ধরতেছে, কি একটা অবস্থা, রাত বাজে 12টা। এলোমেলো জঞ্জাল দূর করে হোঁচটকে পড়ার মতো বিপদ দূর করতে হবে। অপ্রয়োজনীয় রাসায়নিক পদার্থ বর্জন করতে হবে। তারপর হচ্ছে ঝুঁকিপূর্ণ পদ্ধতি পরিহার করতে হবে। ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি অতি দূর মেরামত করতে হবে। তারপর হচ্ছে ব্যবহারকারীর কর্মযোগ্যতার সাথে নতুন যন্ত্রপাতির সমন্বয় নিশ্চিত করতে হবে। কি করতে হবে? নিশ্চিত করতে হবে। তারপর হচ্ছে আমরা যাই প্রতিস্থাপন হচ্ছে মানে পুনরায় স্থাপন করা বা একটা জিনিসের উপর আরেকটা জিনিস স্থাপন করা। বিপদ দূর করা সম্ভব নলে কম ঝুঁকি সম্পন্ন বিষয় বা বিকল্প হলো কিছু ব্যবস্থা করে রাখা। এটি যেমনভাবে করতে হবে যে সন্তোষজনক একই ধরনের কাজ সমাধান করা যায়। যেমন বিপদ সৃষ্টিকারী পদার্থের পরিবর্তে কম ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করতে হবে। যেখানে সবসময় টেলিফোন ব্যবহৃত হয় সেখানে হ্যান্ডসেটের পরিবর্তে হেডসেট ব্যবহার করতে হবে। বাষ্পীয় বিপদ নিয়ন্ত্রণের জন্য কম ক্ষতিকারক দ্রব্য কি করতে হবে? ব্যবহার করতে হবে। আরো আছে। আচ্ছা, আমরা এখন তাহলে 14 নম্বর পৃষ্ঠায় যাব। হ্যাঁ, 14 নম্বর পৃষ্ঠা, 14 তো সহজ আছে, তারপরে দেখা দিয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পেতেছি 14 নম্বর পৃষ্ঠায় কি দেখতে পেতেছি? ও আচ্ছা, এটা তো এডিট করি নাই। কি নাই, এডিট করি নাই। আচ্ছা, এখন আমরা দেখতে পেতেছি যে এখানে কি আছে? ক্ষতিকর পদার্থ আছে, দাহ্য পদার্থ, পরিবেশের জন্য বিপজ্জনক, বিষাক্ত, এগুলো আছে। তারপর ক্ষয়কারী, তেজস্ক্রিয় পদার্থ, যেমন যে তেল যেগুলো আছে এগুলো দাহ্য পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, অক্সিডাইজিং, বিস্ফোরক, বুমটুম, এইগুলা সাধারণ বিপদ, বায়ু হ্যাজার্ড মানে মনে করতেছে না, স্লিপ এবং পতনের বিপদ, যে স্লিপ এবং কি পতনের বিপদ। আচ্ছা, তারপর হচ্ছে নিজেকে যাচাই করা, পেশাগত বিপত্তি সম্পর্কিত অনুসন্ধানমূলক কাজ। তোমরা প্রতিষ্ঠান যেখানে ট্র্যাক পরিদর্শন করো এবং পেশাগত বিপত্তি খুঁজে বের করে নিম্নোক্ত ছকে বিপত্তির অবস্থা সম্পর্কে তোমার মতামত দাও। পরিদর্শন ফর্ম এগুলা পূরণ করতে হবে। এখানে বলতেছে যে কি পরিদর্শনকৃত ট্রেডের নাম, ট্রেডের কাজ সম্পর্কে বর্ণনা, 3 থেকে 5 ব্যাখ্যা, ফিজিক্যাল শারীরিক বিপত্তি, যন্ত্রপাতি বা মেশিন সম্পর্কিত শব্দ কম্পন এগুলো লিখতে হবে। তারপর হচ্ছে বলতে যে রাসায়নিক বিপত্তি, বিস্ফোরণ, বিষক্রিয়া, বিষবাষ্প গুণগুলা, জ্বালাপোড়া গুণগুলা, বিকিরণ গুণগুলা এগুলো মুখস্থ হবে। যা জৈবিক বিপত্তি। হ্যাঁ, তো নিচে গেলে জৈবিক বিচ্ছুরণ। আচ্ছা, আমরা হচ্ছে যে নতুন একটা এতে যাই, 15 পৃষ্ঠায় যাই। এটা তো পড়া হয়েছে। বলছে যে ফ্যানের উৎসবে সালফার যুক্ত দ্রব্য কি আছে? গ্রিজ আছে, তেল আছে, সালফার যুক্ত। তারপর ব্যাকটেরিয়া আছে। তারপর পরজীবী যেগুলো ধুলাবালিতে বেশি বেড়ায়। তারপর মানসিক বিষাদ আছে। কি আছে? মানসিক বিষাদ, কাজের প্রতি একঘেয়েমি বা অস্বস্তি, জ্বালাপোড়া, এগুলো অবশ্য রিডিং পড়ে আসছ, আলোচনা করে আসছি। তারপরে কর্মভঙ্গিতে, হ্যাঁ, একই ভঙ্গিমায় দীর্ঘক্ষণ কাজ করা।
তারপর হচ্ছে স্থির ও নিরাপদ অঙ্গভঙ্গি করা, উঁচু স্থান বা বেশি নিচু স্থান পরিদর্শকের সাক্ষ্য দিবে, যিনি পরীক্ষা দিবে, নাম কর্মক্ষেত্রের ঝুঁকি। হ্যাঁ, কর্মক্ষেত্রে ঝুঁকি, কর্মক্ষেত্রে কি কি ঝুঁকি আছে? কর্মক্ষেত্রে ঝুঁকি আছে হলো দুর্ঘটনা, ভয় ইত্যাদি বুঝাতে সাধারণ বিপদ বা ঝুঁকি রিস্ক শব্দটি ব্যবহৃত হয়। শিল্প কারখানায় নিয়ন্ত্রণ নিঃসরণ ইত্যাদি ঘটনা করতে পারে। বা বিপদ কর্মস্থলে শিল্প কারখানা বিপদ হলে যেখানে স্বাভাবিক অবস্থা বা অসুবিধার সৃষ্টি করে, ফলে অগ্নিকাণ্ড, বিস্ফোরক, বিশুদ্ধ গ্যাস নিঃসরণ ঘটে। ভয়াবহ বিপদ কর্মস্থলে জীবনহানি, সম্পদের ক্ষতি সাধন, পরিবেশের উপর কিছু বিরূপ প্রভাব যেমন উৎপাদন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। যে কালকে ফুটবল খেলা একদিন পড়ে গেছিল, পরে এরা কি এসে আবার ওই প্লেয়াররা কি করছে, হেল্প করছে। এটাই এগুলো মূল বিষয়। তারপর নিচে আরেকটা আছে যে সাধারণ গতি কি, সাধারণ গতি বা আঘাত ভয়ঙ্কর কিছু সামনে পড়ার সম্ভাবনা, যার ফলে জীবনহানি, আহত, অসুস্থ ও সম্পদের ক্ষয়ক্ষতি বা এবং সরাসরি পরিবেশের কি ক্ষতি, এই ক্ষতি করে যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে এটা শেষ হলো, এটা কত নাম্বার পেজ, মেবি 13। আচ্ছা দেখি, সমস্যা নেই। হচ্ছে সাধারণত ক্ষতি বা আঘাত বা ভয়ঙ্কর কিছু সামনে পড়ার সম্ভাবনা, যার ফলে জীবনহানি, আহত, অসুস্থ, লজ্জায়, ক্ষয়ক্ষতি এবং পরিবেশের ক্ষতি সাধিত হতে পারে। এমন হচ্ছে অবস্থায় বিপদ বা ঝুঁকি বিভিন্ন প্রকার এডিট নেই, এডিট বুঝতে যেতেছে বারবার। তারপর কি বলছে, ক্ষয়ক্ষতি সাধিত হতে পারে। বলছে যে বিভিন্ন প্রকার ঝুঁকি, কি কি ঝুঁকি হতে পারে? বৈদ্যুতিক ঝুঁকি, বিদ্যুতের ঝুঁকি হতে পারে। পর্যাপ্ত সুরক্ষা ছাড়া বৈদ্যুতিক শকে শক খাইতে পারে, আহত কাউকে স্পর্শ করা। তারপরে এই যে একটা, দুইটা, তিনটা, হ্যাঁ, দুর্বল তাপ নিরোধক ও ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা, যেগুলো হচ্ছে তাপ শরীরে লেগে পড়ে, কাজ যদি খালি গায়ে বিদ্যুৎ লাইনে কাজ করা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে আমরা যাব 2 নম্বর হচ্ছে ঝুঁকিপূর্ণ যন্ত্র সরঞ্জাম বা যন্ত্রপাতি। 3টি স্থানে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, যথা পরিচালক কেন্দ্রে, যান্ত্রিক শক্তি ট্রান্সমিশন কেন্দ্রে, যন্ত্রপাতি গুণন এলাকার ইত্যাদি। এই 4টা কারণ। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যাবো কোথায়, অগ্নি ঝুঁকি নিম্নলিখিত কারণ তো অগ্নি ঝুঁকি হতে পারে। কাগজ, কাপড় ও অন্যান্য সাধারণ উপকরণ নির্দিষ্ট স্থানে না রাখলে। তারপর বলছে কি পেট্রোল ও দাহ্য পদার্থের সংরক্ষণ সঠিকভাবে না রাখলে, বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করে, স্পেশাল দ্রব্যের কারণে স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। তাহলে হচ্ছে আমরা কি বলবো, আমরা বলবো যে হচ্ছে রাইজিং, না, আমরা বলবো ঝুঁকি নিয়ন্ত্রণের ক্রম বা বর্ধমান পর্যায়। কর্মক্ষেত্রে দিকে ঝুঁকি কারণসমূহ দূর করাই সবচেয়ে ভালো উপায়। উদাহরণস্বরূপ, একটি শান্ত পরিবেশ থেকে একটি শব্দ সৃষ্টিকারী মেশিন সহজেই নিতে হবে। এক নম্বর যে বিপদ সৃষ্টিকারী পরিবর্তে কম গতির পদ্ধতি ব্যবহার করতে হবে, যেমন এজমা, দূর বৃষ্টিকারক কি পদার্থ থাকবে না এমন পেইন্ট ব্যবহার করতে হবে। তবে যদি যে কর্মক্ষেত্র থেকে বিপত্তি সৃষ্টি করে, যেমন তৌফিক শারীরিক কর্ম থেকে সরিয়ে আজকে পদার্থ করা, আর্থিক শারীরিক কর্মক্ষেত্র থেকে সরিয়ে ফেলতে হবে, অথবা যে স্থানে মেশিন ব্যবহৃত হচ্ছে ওই স্থানকে ঢেকে রাখতে হবে। উৎস থেকে বিভূতি নিয়ন্ত্রণ করা না ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করতে হয়। বিভূতি উৎস বন্ধ করার জন্য যন্ত্রপাতি বা ডিজাইন পুনরায় করতে হয়। গার্ড অথবা বায়ু চলাচলের ব্যবস্থার জন্য
পুনরায় ডিজাইন করতে হয়, তাহলে হচ্ছে এই পৃষ্ঠার চলে যেতে গেছে 17 পৃষ্ঠা। 17 পৃষ্ঠা। তারপর হচ্ছে 16 পৃষ্ঠায় আছে হচ্ছে বিভিন্ন প্রকার ঝুঁকি। ঝুঁকি বৈদ্যুতিক ঝুঁকি: পর্যাপ্ত সুরক্ষা ছাড়া বৈদ্যুতিক শকে আহত কাউকে স্পর্শ করা। তারপর হচ্ছে দুর্বল তাপ নিরোধক ও ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা, যেগুলোতে হচ্ছে সমস্যা থাকে। ত্রুটিপূর্ণ মানে কি সমস্যাযুক্ত। দুর্বল তাপ নিরোধক, যেগুলো বেশি তাপ সহ্য করতে পারে না। খালি পায়ে বৈদ্যুতিক লাইনে কাজ করা। তারপর হচ্ছে যান্ত্রিক ঝুঁকি: সরঞ্জাম বা যন্ত্রপাতির 3টি স্থানে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে। ঝুঁকি সরঞ্জাম বা যন্ত্রপাতির 3টি স্থানে কি থাকতে পারে? ঝুঁকি থাকতে পারে। কোন তিনটা? 1 নম্বর হচ্ছে পরিচালনার ক্ষেত্রে, 2 নম্বর হচ্ছে যান্ত্রিক শক্তি ট্রান্সমিশন কেন্দ্রে, তারপর 3 নম্বর হচ্ছে যন্ত্রপাতি ঘূর্ণন এলাকায় ইত্যাদি। তারপর হচ্ছে আমরা দেখতে পাই যে অগ্নি ঝুঁকি: নিম্নলিখিত কারণে অগ্নি ঝুঁকি হতে পারে। আগুনের যে সমস্যাগুলো আছে, এই যে একটা চিত্র দিয়ে দিয়েছে। অগ্নি ঝুঁকি যেমন কাঠ, কাগজ, কাপড় ও অন্যান্য সাধারণ উপকরণ নির্দিষ্ট স্থানে না রাখলে। 2 নম্বর হচ্ছে পেট্রোল, তেল, গ্রিজ ও দাহ্য পদার্থের সংরক্ষণ সঠিকভাবে না রাখলে। 3 বৈদ্যুতিক সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার না করলে। 4 ধূমপানের কারণে ও অগ্নিঝুঁকি হতে পারে ইত্যাদি। তারপর আমরা এখানে পাবো হচ্ছে ঝুঁকি নিয়ন্ত্রণের অগ্রাধিকার ভিত্তিতে ক্রম বা পর্যায়। ক্রম মানে কি সিরিয়াল, পর্যায় একটার পর একটা। ঝুঁকি নিয়ন্ত্রণের অগ্রাধিকার ভিত্তিতে মানে মানে কি, মানে সবার আগে কোনটা ইম্পর্টেন্ট, কোনটার মাধ্যমে হচ্ছে ঝুঁকিটা নিয়ন্ত্রণ করা যাবে সবার আগে কোনটা প্রয়োজন, তারপর কোনটা, এইটাকে বলা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে বা ক্রম বা পর্যায়। কর্মক্ষেত্রে ঝুঁকির কারণ সম্পূর্ণরূপে দূর করাই সবচেয়ে ভালো উপায়। উদাহরণস্বরূপ, একটি শান্ত পরিবেশ থেকে একটি শব্দ সৃষ্টিকারী মেশিন সরিয়ে নিতে হবে। যেমন হচ্ছে একটি শান্ত পরিবেশ আছে, কিন্তু সেখানে একটি শব্দ সৃষ্টিকারী মেশিন আছে, সেটা কি করা উচিত? সরায় নেওয়াই উচিত। বিপদ সৃষ্টিকারী পদার্থের পরিবর্তে কম ক্ষতিকারক পদার্থ ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে অ্যাজমা বৃদ্ধিকারক পদার্থ থাকবে না এমন পেইন্ট ব্যবহার করতে হবে। পেইন্ট মানে কি রং ব্যবহার করতে হবে। অ্যাজমা মানে হচ্ছে নাকের যে সমস্যাটা থাকে এটা। 2 নম্বর হচ্ছে কর্মক্ষেত্রে থেকে বিপত্তি সরিয়ে ফেলা। কর্মক্ষেত্র থেকে বিপদের যে জিনিসগুলো এগুলো সরিয়ে ফেলা, যেমন ভৌতিক মানে কি শারীরিক আর কি, শারীরিক বিপদকে কর্মক্ষেত্র থেকে সরিয়ে ফেলতে হবে, অথবা যে স্থানে মেশিন ব্যবহৃত হচ্ছে ওই স্থানকে ঢেকে রাখতে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে উৎস থেকে বিপত্তি নিয়ন্ত্রণ করার জন্য ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করতে হবে। যেই উৎস, যেখান থেকে মূলত কি হয় বিপদগুলা শুরু হয় বা হতে পারে, ওই বিপদগুলা নিয়ন্ত্রণ করার জন্য ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করতে হবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং যে সিস্টেম আছে ওই সিস্টেমটা ব্যবহার করতে হবে। বিপদের উৎস বন্ধ করার জন্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদির ডিজাইন পুনরায় করতে হবে। কি করতে হবে? বিপদের উৎস বন্ধ করার জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম ডিজাইন পুনরায় করতে হবে। গার্ড অথবা বায়ু চলাচলের ব্যবস্থার জন্য পুনরায় ডিজাইন করতে হবে। গার্ড অথবা বায়ু চলাচলের ব্যবস্থার জন্য কি করতে হবে? পুনরায় ডিজাইন করতে হবে গার্ড, যাতে বাতাস চলাচল ভালোভাবে কি করতে পারে। এইটা এখানে শেষ। হ্যাঁ, পরে 17 পৃষ্ঠায় যাবো আমরা। 17 পৃষ্ঠা এডিট, তারপর হচ্ছে কলম
ঠিক আছে, তারপর জুম জুম করে নিচ্ছি আমরা, জুম করে নিচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে যে এখানে বলতেছি কি প্রশাসনিক ভাবে ঝুঁকি নিয়ন্ত্রণ। এটি প্রশাসনিক কৌশল যা কর্মক্ষেত্রে কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করে। প্রশাসনিকভাবে মানে কি, যেই মানুষগুলোর দ্বারা কি হয় কাজটা পরিচালনা করা হয় তাদেরকে প্রশাসন বলা হয়। তারপর নিশ্চিত করে প্রশাসনিকভাবে বিপত্তি নিয়ন্ত্রণের জন্য দূষিত জায়গায় শ্রমিকদের অল্প সময়ব্যাপী কাজ করার ব্যবস্থা করতে হবে। যে যে দূষিত জায়গা মানে যে জায়গাগুলো কি সমস্যা হতে পারে ওইসব জায়গায় কি করতে হবে, অল্প সময়ব্যাপী কাজ করার জন্য, যাতে কম সময় কাজ করে, হ্যাঁ সেই ব্যবস্থা করতে হবে। এটি শ্রমিকদের সময় ভাগ করে দিয়ে অথবা অন্য কোনো নিয়ম প্রয়োগ করে করতে হবে। এটি কি করতে হবে, এটি শ্রমিকদের সময় ভাগ করে অথবা অন্য কোনো নিয়ম প্রয়োগ করে করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ঝুঁকি অপসারণ। হ্যাঁ, বিপদ কিভাবে অপসারণ করা যায়, অপসারণ শব্দ হচ্ছে যে বাদ দেওয়া যায়। ঠিক আছে, যেখানে কোনো বিপদ নেই সেখানে আঘাত পাওয়া বা অসুস্থ হওয়ার কোনো ঝুঁকিও নেই। উদাহরণস্বরূপ বলা যায় এলোমেলো জঞ্জাল দূর করে পায়ে হোঁচট লাগার মতো বিপত্তি দূর করতে হবে। এলোমেলো কি করতে হবে, জঞ্জাল যেগুলো আছে এগুলো দূর করতে হবে। 2 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় রাসায়নিক পদার্থ বর্জন করতে হবে। অপ্রয়োজনীয় যেগুলো প্রয়োজন নেই এরকম রাসায়নিক পদার্থ কি করতে হবে, বর্জন মানে বাদ দিতে হবে। ঝুঁকিপূর্ণ পদ্ধতি ব্যবহার করতে হবে। কি পূর্ণ পদ্ধতি ব্যবহার করতে হবে, ঝুঁকিপূর্ণ পদ্ধতি পরিহার করতে হবে, মানে বাদ দিতে হবে। ঝুঁকিপূর্ণ যে পদ্ধতিগুলোতে ঝুঁকি আছে সেগুলো কি করতে হবে, পরিহার করতে হবে, মানে বাদ দিতে হবে। ক্ষতিকর যন্ত্রপাতি অতি দ্রুত মেরামত করতে হবে। যেগুলো যন্ত্রপাতির সমস্যা আছে এগুলো কি করতে হবে, দ্রুত মেরামত করতে হবে। ঝুঁকি সৃষ্টিকারী মালামাল ও যন্ত্রপাতির প্রতিস্থাপন। আচ্ছা, এটা একটু জুম করে নেই। আচ্ছা, ঝুঁকি সৃষ্টিকারী মালামাল ও যন্ত্রপাতি কি করতে হবে, প্রতিস্থাপন মানে কি করতে হবে, পুনরায় স্থাপন করা, নতুন করে আবার নিয়ে আসা, এটাই বলা হচ্ছে। বিপদ দূর করা সম্ভব না হলে কম ঝুঁকি সম্পন্ন বিকল্প কিছু ব্যবস্থা করতে হবে। এটি এমন ভাবে করতে হবে যেন সন্তোষজনক ভাবে একই ধরনের কাজ সম্পাদন করা যায়। যেমন 1 নম্বর হচ্ছে বিপদ সৃষ্টিকারী পদার্থের পরিবর্তে কম ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করতে হবে। মানে দ্রব্য মানে পদার্থ বা জিনিস যাই বলো, ব্যবহার করতে হবে। যেখানে সবসময় টেলিফোন ব্যবহৃত হয় সেখানে হ্যান্ডসেটের পরিবর্তে হেডসেট ব্যবহার করতে হবে। হেডসেট মাথার যে অ্যাড আছে ওইটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে বাষ্পীয় বিপত্তি। এই যে বাষ্পীয় বিপত্তি মানে গ্যাস টাইপের যে বিষয়গুলো থাকে, নিয়ন্ত্রণের জন্য কম ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করতে হবে, যেগুলা কম ক্ষতিকর করে। দুর্ঘটনা এভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যে দুর্ঘটনা হলো একটি অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত ঘটনা যা কোনো বস্তু স্থির বা চলমান, কোনো কাঠামো, যন্ত্রপাতি ইত্যাদি পদার্থ, কাঁচামাল, উৎপাদন, রাসায়নিক দ্রব্য ইত্যাদি বা তেজস্ক্রিয় বস্তুর সাথে, তেজস্ক্রিয় মানে কি, যেই বস্তুগুলা জ্বলে ওঠে সাথে ক্রিয়া অথবা বিক্রিয়ার বলে। ক্রিয়া মানে কি, যেটার সাথে ঘষা লাগে অথবা এটা কি করে নিজে নিজেই জ্বলে ওঠে, এটা বিক্রিয়া বলে। ফলে ব্যক্তিগত আঘাত বা ধন সম্পদ বা পরিবেশগত ক্ষতির সম্ভাবনা হতে পারে। তাহলে দুর্ঘটনায় কি আছে, দুর্ঘটনার ভিতরে আছে অপরিকল্পিত। এটা কি অপরিকল্পিত ভাবে দুর্ঘটনা হয়, অনিয়ন্ত্রিত ভাবে হয়, এটাই আর কি। তারপর হচ্ছে আমরা নিচে যাই, শেষ যে এনে কি পাবো, ওয়ার্কশপের নিম্নলিখিত 4টি কারণে সাধারণত দুর্ঘটনা ঘটে থাকে। 1 নম্বর হচ্ছে কর্মীদের অসাবধানতা ও ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি, যেগুলো সমস্যাযুক্ত যন্ত্রপাতি মেশিন ব্যবহার করা। 3 নম্বর হচ্ছে ত্রুটিপূর্ণ উপায়ে মালামাল বহন করা। কি ত্রুটিপূর্ণ উপায় মানে এমন ভাবে মালামাল বহন করা যেগুলো কি ভুল আছে, সমস্যা আছে। ত্রুটিপূর্ণ পদ্ধতিতে কাজ করা। দুর্ঘটনার ফলাফল জীবন হারানো বা কর্মী ক্ষতি অথবা সম্পদ, যন্ত্রপাতি বা কর্ম পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনা ফলে কি কি হয়, জীবন হারায়, কর্মী ক্ষতি হয়, সম্পদ যন্ত্রপাতি নষ্ট হয়, কর্ম পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে হচ্ছে আমরা যাই পরের পৃষ্ঠে যাই। পরের পৃষ্ঠে যাই।
58 নম্বর পেজ। এনে বলছে যে নিজেকে যাচাই করো। হ্যাঁ, নিজের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত অনুসন্ধানমূলক কাজ। আচ্ছা, এখানে একটা ফর্ম দিয়েছে। এখানে বলতেছে যে তোমার প্রতিষ্ঠানের কাছাকাছি যে কোনো একটি মেকানিক্যাল ওয়ার্কশপ বা মেরামত কারখানা পরিদর্শন করো। পরিদর্শন শেষে এর কর্মপরিবেশ ও স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে নিম্নোক্ত চোখে তোমার মতামত দাও। মানে হচ্ছে এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে কি, ধর হচ্ছে যে ওয়ার্কশপে, যে বাজারে যে ওয়ার্কশপ গুলো থাকে, ওখানে যে ছেলেরা কাজ করে, ধরো বিভিন্ন জিনিসপত্র বানায়। তো বলতেছে যে এটা তো হচ্ছে ছোট আকারে ওয়ার্কশপ, বাজারে যেগুলো থাকে এগুলো ছোট আকারে, কিন্তু একটা কারখানা, একটা কোম্পানি, ওগুলো তো ছোট না, ওগুলো তো হাজার হাজার কর্মী কাজ করে। বা বড় বড় যে প্রজেক্ট গুলাতে বাস্তবায়ন করে বা প্রজেক্ট গুলা বানায়, ধরো 10 তলা বিল্ডিং বানাইতেছে বা বড় একটা জাহাজ বানাইতেছে, বিমান বানাইতেছে, ওইগুলো তো বড় ধরনের প্রজেক্ট। তো সবগুলো তো ওয়ার্কশপে হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হয়। তো সেখানে যায় তোমাকে কি বলছে, মানে এটা হচ্ছে জাস্ট ধরো তোমাকে মানে যাচাই করার জন্য যে তুমি যে পড়ছো এটা তুমি কতটুকু বুঝছো, এটাই। এখানে বলতেছে যে পরিদর্শনকৃত ওয়ার্কশপের নাম কি, যে ওয়ার্কশপটা তুমি দেখাশোনা করছো বা ঘুরছো, এটার নাম কি, ঠিকানা, কি ধরনের কাজ করায়। সব ওয়ার্কশপ তো সবকিছুই কাজ করে না, এক একটা ওয়ার্কশপ এক একটার জন্য তৈরি করা থাকে। অবশ্য কর্মী সংখ্যা কত, অবশ্য মেশিনের তালিকা করা, মেশিন কয়টা আছে, আলোর ব্যবস্থা, এখানে পর্যাপ্ত আলো আছে কিনা, বা কর্মপরিবেশ আছে কিনা, বাতাস চলাচল, জানালা, ভেন্টিলেশন মানে হচ্ছে কি, যে একটা জানালার মতো যে ছোট থাকে। কোন কোন কাজের সময় কি কি ব্যক্তিগত সরঞ্জাম ব্যবহার করে কিনা। পরিদর্শন কিন্তু ওয়ার্কশপের সার্বিক কর্মপরিবেশ ও কর্মকাণ্ডের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তোমার মতামত দাও। হ্যাঁ, যে এখানে কি পরিবেশটা ঠিক আছে কিনা, এটা তোমার তোমার ব্যক্তিগত একটা মতামত দাও। তারপর হচ্ছে পরিদর্শন শিখে দিলাম, মানে হচ্ছে যে শিক্ষার্থী এটা পরিদর্শন করছে, তোমার নাম, তোমার শ্রেণী, তোমার রোল, তোমার প্রতিষ্ঠানের নাম, শ্রেণীকক্ষের নাম ও পদবি, সরি, শ্রেণী শিক্ষকের নাম ও পদবি, মানে যে শিক্ষক তোমাকে এই কাজটা দিয়েছেন ওনার নাম কি, এবং উনি কি সহকারী শিক্ষক না প্রধান শিক্ষক নাকি কোন মানে শিক্ষকের যে পদবি আছে ওইটা দিতে বলছেন। আচ্ছা, এটা হচ্ছে তেমন একটা, যদি স্যারে কখনো তোমার কাজ দেয় প্র্যাকটিক্যালের জন্য, সেই ক্ষেত্রে এটা এরকম কিছু কাজ দিতে পারে, এটাও দিতে পারে, যে কোনো ধরনের কাজ দিতে পারে। এটা হচ্ছে স্যারের উপর ডিপেন্ড করবে। আর হচ্ছে এরকম সাধারণ কাজই দেয় আর কি, যেহেতু তোমরা ক্লাস 9-এ পড়াশোনা করো। তো আচ্ছা, আমরা পরে যাই। প্রাথমিক চিকিৎসা, হঠাৎ কোনো দুর্ঘটনা, আহত বা অসুস্থ লোককে নিকটস্থ ডাক্তারখানা বা হাসপাতালে নেওয়ার আগে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে যে চিকিৎসা দেওয়া হয় তাই প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড। ফার্স্ট এইড এটা ইংলিশ শব্দ, এটা বাংলা শব্দ হচ্ছে প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, ফার্স্ট মানে প্রাথমিক, এইড মানে চিকিৎসা। আচ্ছা, হঠাৎ কোনো দুর্ঘটনা হওয়া, হ্যাঁ, তারপর হাসপাতালে নেওয়ার আগে যে চিকিৎসাটা করা হয়, ধরো বরফ দেওয়া হয় বা বিভিন্ন মুচড় টুচড় এগুলা, বা পানি দেওয়া, অনেক যেগুলো থাকে আর কি প্রাথমিক চিকিৎসার ভিতরে তুমি এগুলো পাবা। অনেক সময় প্রাথমিক চিকিৎসার সাহায্যে একজন রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব হয়। তাছাড়া রোগীকে স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত রোগীর অবস্থার অবনতি যাতে না হয় সেদিকে খেয়াল রেখে জীবিত বা সুস্থ রাখার ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াকে প্রাথমিক চিকিৎসা বলা হয়। আচ্ছা, এটি হচ্ছে মূলত প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, পরের পৃষ্ঠায় যাই আমরা তাহলে। উম, পরের পৃষ্ঠায় প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য, উম, এখানে দিয়েছে যে প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য জীবন রক্ষা করা। হ্যাঁ, এটা জীবন রক্ষা করা। হুম, হচ্ছে জীবন রক্ষা করা। তারপর হচ্ছে তোমার হচ্ছে গুরুতর আঘাতের পর অবস্থা খারাপের দিকে যাওয়া থেকে বিরত রাখা, যাতে হচ্ছে বেশি খারাপ অবস্থা না হয়ে যায় সেইটা খেয়াল রাখা, সেই জন্য প্রাথমিক চিকিৎসাটা দেওয়া হয়। অবস্থার উন্নতিতে সাহায্য করা ইত্যাদি। ঠিক আছে, প্রাথমিক চিকিৎসা বক্সে যেসব জিনিসপত্র থাকে, এইটা গুরুত্বপূর্ণ বলা যায়। জীবাণুনাশক তরল, মানে হচ্ছে ধরো একজন একজন একটা কোনো দুর্ঘটনা করছে, সেখানে প্রথম প্রাথমিক চিকিৎসা বক্সে যে ফার্স্ট এইড যে বক্সটা থাকে সেখানে কি কি থাকে, জীবাণুনাশক তরল থাকে, যেগুলোর মাধ্যমে কি হয় জীবাণু নষ্ট হয়, জীবাণুনাশক ক্রিম থাকে, জীবাণুনাশক তুলা থাকে, থার্মোমিটার থাকে, জীবাণুমুক্ত গজ থাকে, অ্যাডহেসিভ ড্রেসিং থাকে, ড্রেসিং করা, থার্মোমিটার থাকে, আর ব্যান্ডেজ, গ্লাভস থাকে, স্যালাইন থাকে, জীবন রক্ষাকারী জরুরি ওষুধ, যেই ওষুধগুলো বেশি দরকার,
খাবার স্যালাইন থাকে। এই যে এটা যে ফার্স্ট এইড, বিভিন্ন খেলা দেওয়ার সময় দেখবো যে ফার্স্ট এইডের বক্সটা নিয়ে আসে, বিশ্বকাপের খেলা, বিভিন্ন খেলার সময়। এটা হচ্ছে ফার্স্ট এইড। তারপর হচ্ছে আমরা যদি নিচে যাই, যে আগুন নেভানোর কৌশল কি কি দেখি না। যে আগুন নেভানোর কৌশল, অক্সিজেন, ফুয়েল ও তাপ, এই তিনটি উপাদানের সমন্বয়ে আগুন ধরে। আগুন কয়টা কারণে ধরে, কয়টা আগুনের ভিতরে কি কি জিনিস আছে? অক্সিজেন আছে, এক নম্বর কি ফুয়েল আছে, তাপ আছে, এই তিনটা কারণের সমন্বয়ে কি ধরে? আগুন ধরে। উপাদান, এই যে তিনটি উপাদান, কি বলছে? তিনটি উপাদান। এই তিনটি উপাদানের যে কোনো একটি ছাড়া আগুন লাগতে পারে না, মানে তিনটা জিনিস ছাড়া কি হবে না? আগুন জ্বলবে না। ধরো একটা জায়গায় তুমি আগুন জ্বালাতে চাইতেছো, সেখানে অক্সিজেন নেই, তাহলে আগুন জ্বলবে না। ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস, আগুন উপাদান কয়টা? তিনটা, এটা মাথায় রাখবা। অক্সিজেন, ফুয়েল ও তাপ। আগুনের উৎস ও আগুন নেভানোর উপকরণ। আচ্ছা, আগুনের উৎস কোন কোন জিনিস থেকে আগুন জ্বলতে পারে? আগুন নেভানোর উপকরণ কি কি? আগুন কি কি দ্বারা নেভানো যায়? আমরা তো জানি যে শুধু পানি দ্বারা নেভানো যায়, এটা আসলে সব ক্ষেত্রে হয় না। আগুনের শ্রেণীভেদে, অগ্নি নির্বাপক যন্ত্র ও উপকরণ সমূহ। আগুনের শ্রেণী, এ ক্লাস ফায়ার, এ ক্লাস আগুন। এটা হচ্ছে কি, আগুনের উৎসটা কি কি? আগুনের উৎস হলো কঠিন পদার্থ, যেমন কাঠ, কাপড়, কাগজ ও প্লাস্টিক প্যাকিং ম্যাটেরিয়ালস থেকে কি করে আগুনটা জ্বললে? এটা কি দ্বারা নেভানো যায়? পানি দ্বারা নেভানো যায়, পাউডার টাইপ এক্সাইটিংগুইশার দ্বারা নেভানো যায়, ওয়াটার টাইপ এক্সাইটিংগুইশার, ফোম টাইপ এক্সাইটিংগুইশার, এগুলো দ্বারা কি করা যায়? নেভানো যায়। তারপর হচ্ছে বি, বি ক্লাস ফায়ার বা বি ক্যাটাগরির আগুন, পেট্রোল, কেরোসিন, গ্রিজ, টিনার, মোম ইত্যাদি। গ্রিজ চিনবা, টিনার চিনবা। টিনার দেওয়া দেবে যে মোবাইলের দোকানে কাজ করে অনেক সময়, রঙের এখানেও টিনার দেওয়া কাজ করে রং করার সময়। আচ্ছা যাই হোক, পরে চিনবা। ড্রাই পাউডার কেমিক্যাল টাইপ এক্সাইটিংগুইশার দ্বারা নেভানো যায়, কার্বন ডাই অক্সাইড টাইপ এক্সাইটিংগুইশার, ফোম টাইপ এক্সাইটিংগুইশার, এগুলো দ্বারা নেভানো যায়। সি ক্লাস ফায়ার বা সি ক্লাস আগুন হচ্ছে গ্যাসীয় পদার্থ আগুন, যেমন মিথেন গ্যাস দ্বারা, ইথেন, প্রোপেন, হাইড্রোজেন, যেগুলো গ্যাস থেকে আগুন জ্বলে, এগুলো ড্রাই পাউডার বা কেমিক্যাল টাইপ এক্সটিংগুইশার দিয়ে কি করা যায়? নেভানো যায়। ডি ক্লাস ধাতব পদার্থে আগুন করা, অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম, জিরকনিয়াম, এগুলো কি ড্রাই পাউডার কেমিক্যাল টাইপ এক্সটিংগুইশার। হ্যাঁ, এই কেমিক্যাল দ্বারা কি করা যায়? নেভানো যায়। ই ক্লাস আগুন, যেমন ই ক্লাস আগুন মানে, ই ক্লাস মানে বোঝা যাচ্ছে যে ইলেকট্রনিক টাইপের। বৈদ্যুতিক যন্ত্রপাতি, যেমন মোটর, জেনারেটর, কেবল, ওয়ারিং, সুইচ বোর্ড, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ইত্যাদি। ড্রাই পাউডার কেমিক্যাল টাইপ এক্সটিংগুইশার, কার্বন ডাই অক্সাইড টাইপ এক্সটিংগুইশার দ্বারা কি করা যায়? নেভানো যায়। এফ ক্লাস কুকিং অয়েল, হোয়াইট কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার। আচ্ছা, এগুলো দ্বারা কি করা যায়? নেভানো যায়। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, প্রশ্নপত্র দেখলে বোঝা যাবে। ঠিক আছে, পরের পৃষ্ঠে হচ্ছে আমরা যাই। জুম করে নিই। কর্মক্ষেত্রে অগ্নি নিরাপত্তা কি বলছে? কর্মক্ষেত্রে অগ্নি নিরাপত্তা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা দেখি কর্মক্ষেত্রে অগ্নি নিরাপত্তা কি কি আছে। যখন কর্মক্ষেত্রে কোনো কারণে আগুন লেগে যায়, তখন অগ্নি প্রতিরোধ করার জন্য কি করা উচিত তা প্রত্যেকেই জানা দরকার। আগুন ধরে গেলে দ্বিতীয় সুযোগ বলে কিছু থাকে না। কর্মক্ষেত্রে অগ্নিকাণ্ড প্রতি বছর শত শত জীবন কেড়ে নেয় ও অগণিত মানুষ আহত হয়ে থাকে। অগ্নিকাণ্ড ঘটতে দেওয়া কারো কাম্য হতে পারে না। তারপর হচ্ছে কর্মক্ষেত্রে অগ্নিকাণ্ড প্রতিরোধের উপায়। কি কি কাজ করলে অগ্নিকাণ্ড বেশি হবে না, কমে যাবে একদম? নিয়মিত হাউস কিপিং পদ্ধতি, হাউস কিপিং একটা পদ্ধতি নাম। কিপিং সঠিক পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে সহজে অগ্নিকাণ্ড এড়ানো যায়, যেমন স্টোরেজ এবং কর্মস্থল আবর্জনা মুক্ত রাখা। ঠিক আছে, স্টোরেজ মানে যেখানে মালামাল রাখে আর কি। তৈলাক্ত কাপড়ের টুকরা আবর্জনা ধাতব কন্টেনারে ফেলা এবং আগুন সৃষ্টির উৎস থেকে দূরে রাখা। হ্যাঁ, তারপর হচ্ছে আবর্জনা পাত্র প্রতিদিন পরিষ্কার করে খালি করা। স্টোরে দাহ্য পদার্থ সমূহ ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখা, চুইয়ে পড়বে না এমন কন্টেনারে রাখা এবং কন্টেনারগুলো আগুনের উৎস থেকে দূরে রাখা। রাইট, তারপর হচ্ছে আমরা পরেরটা যাই। পরেরটা যে হচ্ছে কি, যদি অগ্নিকাণ্ড শুরু হয়ে যায় তবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগ যে পদ্ধতি নির্ধারণ করেছেন তা মেনে চলতে হবে। যদি আগুন লেগে যায় আর কি, একটি অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে তুমি একটি ছোট অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার আগে তা নিভিয়ে ফেলতে পারো। উল্লেখ্য যে
শুধুমাত্র তোমার আয়ত্তের মধ্যে থাকলে তুমি অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করবে। তুমি নিজে নিরাপদ থেকে আগুনের সাথে লড়তে না পারলে অতি সত্ত্বর সেই স্থান কি করবে, ত্যাগ করবে। মনে রাখা উচিত যে নির্গমনের পথে কোনো বিপদ আছে কি না। তুমি নির্গমন পথ মানে কি, তুমি যেখান দিয়ে বের হবা, তারপর হচ্ছে যে রাস্তা দিয়ে বের হয়ে চলে আসবে আর কি, সেখানে কোনো বিপদ আছে কিনা। অগ্নি নির্বাপক যন্ত্রের রাসায়নিক পদার্থগুলো শেষ হয়ে গেছে কিনা। অগ্নি নির্বাপক যন্ত্রের রাসায়নিক পদার্থগুলো কি আছে নাকি শেষ হয়ে গেছে। অগ্নি নির্বাপক যন্ত্র বিকল হয়ে গেছে কিনা, অগ্নি বিকল মানে নষ্ট হয়ে গেছে কিনা। তুমি নিরাপদে থেকে আগুনের সাথে লড়তে পারবে কিনা। অগ্নিকাণ্ডের স্থান তৎক্ষণাৎ পরিষ্কার করা হয়েছে কিনা। আচ্ছা, এগুলো এগুলো হচ্ছে ব্যাপার। এই যে তোমার এগুলো কিন্তু অনেক হাসপাতাল, বিভিন্ন অফিস আদালতে দেখা যায়। এটা কি যে কাঠ, পেপার ও টেক্সটাইল, এটা কি নেবানো যায়। কিন্তু দাহ্য পদার্থ এটা যে নেবানো যায় না, এটার ভিতরে শুধু কি পানি আছে। হ্যাঁ, এই যে এটা যে নেবানো যায়, দাহ্য গ্যাস, বৈদ্যুতিক রান্নার তেল ও ফ্যাট, এগুলো কি করা যায় না, এটা দিয়ে নেবানো যায় না। কিন্তু ফোম স্প্রে এটা মানে এইগুলোর ভিতরে এক একটা ভিতরে এক একটা মানে থাকে আগুন নেবানো। ফোম স্প্রে এটাতে দুইটা জিনিস নেওয়া যায়, কাঠ ও পেপার, দাহ্য তরল, কিন্তু বাকিটি নেবানো যায় না, এই তিনটা। তারপর এটা এবিসি পাউডার, এটা দিয়ে চারটা নেবানো যায়, অনেকগুলা, এটা শুধু নেবানো যায় না। কার্বন ডাই অক্সাইড, এটাতে শুধু এই যে দুইটা মেলানো যায় আর তিনটা মেলানো যায় না। তরল কেমিক্যাল, এটাতে শুধু প্রথমটা লাস্টটা মাঝখানে তিনটা মেলানো যায় না। তার মানে এইগুলো সম্পর্কে কি করতে হবে, ধারণা রাখতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে বলতেছে যে অগ্নি নির্বাপক যন্ত্র চালানোর জন্য 5 পদ্ধতি ব্যবহার করুন। 5 এটা একটা পদ্ধতির নাম। আমাদের প্রত্যেকেরই অগ্নি নির্বাপক যন্ত্র চালনা করার দক্ষতা অর্জন করতে হবে। কারণ স্কুল, কলেজ, হাসপাতাল, রেলওয়ে স্টেশন, এমনকি বাসা বাড়িতে আগুন লাগলে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে অতি সহজেই আগুন নেভানো যায় বা আগুন নিয়ন্ত্রণে আনা যায়। অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহারের দামগুলো মনে রাখার জন্য তোমরা 5 পদ্ধতি অনুসরণ করো। হ্যাঁ, এটা একটা পদ্ধতি অনুসরণ করো। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় যাই, 21 পৃষ্ঠায় যাই। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যাই মেকানিক্যাল অবজারভেশন, হচ্ছে এটা অধ্যায়ের নাম দিছে 21 পৃষ্ঠা। টানা পোল, হ্যাঁ, চিত্রে নির্দেশিত, এই যে এটা এটা কিভাবে এ করে টানা। চিত্রে নির্দেশিত উপায় অগ্নি নির্বাপক যন্ত্রের ছোট পিনটি, যা অগ্নি নির্বাপক যন্ত্রটির সেফটি পিন হিসেবে ব্যবহৃত হয়, প্রথমে এটিকে টেনে বের করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে। পরবর্তী ধাপ লক্ষ্য বা নিশানা ঠিক করা, এইম। হ্যাঁ, তোমার লক্ষ্য কি, এই যে এটা চিত্রের নির্দেশিত উপায়ে ডান হাতে অগ্নি নির্বাপক যন্ত্রে ট্রিগারের উপরের অংশে ধরে আগুনের উৎসের দিকে আউটলেট নলটি স্পিড অংশে ঘুরে বাম হাত ধরতে হবে এবং নিশানা বা লক্ষ্য টিকটিকে ঠিক করতে হবে। তারপর হচ্ছে কি করতে হবে, চাপ দিতে হবে। হ্যাঁ, উনি যন্ত্রের ট্রিগার মানে যে যন্ত্রটা চাপ দিলে কি হয়, গ্যাস ট্যাস বা যেটা বের হয় আর কি, তরল পদার্থটা। ডান হাতের চিত্রে নির্দিষ্ট ধীরে ধীরে এবং সমানভাবে চেপে ধরতে হবে, যাতে উন্নয়ন যন্ত্রের রাসায়নিক পদার্থ সমূহ কার্যকরীভাবে নির্গত হতে থাকে, মানে নির্গত মানে কি, বের হতে থাকে। ঠিক আছে। তারপর নাড়ানো, কি করা, নাড়ানো। আগুন ছড়িয়ে পড়তে পারে এমন সমস্ত এলাকায় কভার করতে চিত্রে নির্দেশিত হবে এক পাশ থেকে অন্য পাশে সাবধানতার সাথে নাড়াতে হবে। কি করতে হবে, আচ্ছা, এখানে দিয়েছে, হ্যাঁ, এই যে নাড়ানো, সেই নাড়ানো, তারপর টানা, লক্ষ্য করা, চাপানো, তারপর নাড়ানো, এটা দিছে। হ্যাঁ, শেষ। পরের 22 পৃষ্ঠে যাই। 22 পৃষ্ঠায় কি বলছে, 22 পৃষ্ঠায় বলছে অগ্নি নির্বাপক যন্ত্র চালানোর আগে কিছু নিরাপত্তা সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে আগুনের ব্যাপকতা, আগুন কতটুকু ছড়িয়েছে, ব্যাপকতা কতটুকু, ভয়াবহতা মাত্রা বিশ্লেষণ করতে হবে। যদি আগুনের ব্যাপকতা খুব বেশি বা অনিয়ন্ত্রিত হয়, তবে এটি নেভানোর চেষ্টা করে নিরাপত্তার ঝুঁকি নেওয়া যাবে না। আগুন লাগার স্থান জরুরি ভিত্তিতে খালি করতে হবে। কি করতে হবে, জরুরি ভিত্তিতে যেখানে আগুন লাগছে সেই জায়গাটা কি করতে হবে, খালি করতে হবে।
যদি আগুনের মাত্রা অপেক্ষাকৃত এবং সহজে নিবানো যায় তাহলে 5 পদ্ধতি ব্যবহার করে চালিয়ে যেতে হবে। নিরাপদ দূরত্ব থেকে নির্দেশিত অগ্নি নির্বাপক যন্ত্রের অগ্রভাগের সামনের বাক্যে ধরে রাখতে ভুলবে না এবং তোমাদের পিঠকে একটি খোলা প্রস্থানের দিকে রাখতে হবে। খোলা প্রস্থান মানে কি? প্রস্থান মানে যেই প্রস্থান করা, ধরো পিছনে চলে আসা, যে রাস্তা দিয়ে বের হয়ে চলে আসা যায় এরকম, হ্যাঁ, যেখানে খালি রাস্তা ওই দিকে তোমার পিঠকে রাখতে হবে, যাতে আগুন খুব বিপজ্জনক হয়ে উঠলে তোমরা নিরাপদে প্রস্থান করতে পারো, বের হয়ে চলে আসতে পারো। অগ্নি নির্বাপক যন্ত্রসমূহ বাড়িতে, ওয়ার্কশপের প্রতিটি স্তরে এবং গ্যারেজের মতো জায়গায় সংরক্ষণ করা উচিত। এগুলো সহজে চোখে পড়ে এবং ব্যবহার করা যায় এমন জায়গায় দেওয়ালে স্থাপন করতে হবে যাতে যে কোনো জরুরি পরিস্থিতিতে সহজে ব্যবহার করা যায়। তারপর হচ্ছে তোমার এখানে দিচ্ছে ওয়ার্কশপে নিরাপদ ও অনিরাপদ কার্যাভ্যাস, কোনটা নিরাপদ কার্য আর কোনটা অনিরাপদ কার্য। এইটা নিরাপদ কার্যাভ্যাস হচ্ছে অ্যাপ্রন পরা, হ্যান্ড গ্লাভস ও নিরাপদ চশমা পরিধান করে ওয়ার্কশপে কাজ করা। 2 নম্বর হচ্ছে টুলস ও যন্ত্রপাতি ব্যবহারে নিরাপদ কৌশল আয়ত্ত করা, যেমন সঠিক নিয়মে ফাইল চালানো, এগুলো জানা। শক্ত তলাযুক্ত নিরাপদ জুতা ব্যবহার করা। মেশিন চালু অবস্থায় অন্যমনস্ক না হওয়া বা মোবাইলে কথা না বলা। ওয়ার্কশপের মেঝে তেল, গ্রিজ বা পিচ্ছিল পদার্থ মুক্ত রাখা, হ্যাঁ, এগুলো পদার্থ মুক্ত রাখা। আর অনিরাপদ কার্য যেগুলোর কারণে কি হতে পারে, বিপদ হতে পারে। যন্ত্রপাতি ভাঙা অংশ ব্যবহার করা, সেফটি গার্ড মেশিন ব্যবহার করা, জবের ধারালো প্রান্ত ফাইলিং না করে খালি হাতে ধরা, অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস ও নিরাপদ চশমা পরিধান না করা, ওয়ার্কশপের মেঝে তেল, গ্রিজ বা পিচ্ছিল পদার্থ সময় মতো পরিষ্কার না করা ইত্যাদি। তারপর হচ্ছে এনে বলতেছে যে কি, যে ওয়ার্কশপের সতর্কতা বিধি পালনের প্রয়োজনীয়তা, এটার কি গুরুত্ব, ওয়ার্কশপে কেন তুমি সতর্কতা নিয়ম পালন করবা, এটা প্রয়োজনীয়তা কি কি। এই যে এখানে দিয়েছে নিজের সুরক্ষা নিশ্চিত করুন, এই যে একটা পিপিই একটা দিচ্ছে, এই যে কি কি পড়তে হবে এগুলোর নাম দিচ্ছে, হ্যাঁ, হেলমেট পড়তে হবে, সেফটি, তারপর এগুলোর নাম দিচ্ছে, সেফটি শুজ, এগুলো সবগুলা ছবিটা দেখলে বুঝবা। তো ওয়ার্কশপে কর্মরত কর্মীদের জীবনের নিরাপত্তার জন্য, ঠিক আছে, সেই জন্য এই সতর্কতা বিধি পালন করতে হবে। কর্মীদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিরাপত্তার জন্য, ওয়ার্কশপে ব্যবহৃত টুলস ও যন্ত্রপাতি নিরাপত্তার জন্য, ওয়ার্কশপে ব্যবহৃত কাঁচামাল ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র ব্যবহারে অপচয় কমিয়ে আনতে হবে। সময়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, কি করা, সময়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, উত্তম কর্মপরিবেশ বজায় রেখে সুষ্ঠুভাবে কাজ পরিচালনা করা ইত্যাদি। তারপর হচ্ছে তোমার পরের পৃষ্ঠে যাই আমরা। যেখানে কাজটা দিয়েছে ওগুলো দেখি আমরা কি করা যায়। কাজের সতর্কতা, হ্যাঁ, সঠিক নিয়মে সকল প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম পরিধান করা কি আবশ্যক, কি করা, পরিধান করা আবশ্যক। তারপর হচ্ছে অর্জিত দক্ষতা বা ফলাফল, ব্যক্তিগত তুমি কি কি শিখছো, কি কি দক্ষতা। নিরাপত্তা সামগ্রী শনাক্তকরণ ও ব্যবহার করার মাধ্যমে ওয়ার্কশপে শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী শনাক্ত ব্যবহার করার দক্ষতা অর্জিত হবে, এগুলা চিনতে পারবা বা দক্ষতা হবে। জব 2 বা কাজ 2 নাম্বার, অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো এবং ধোয়া হতে ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ। পারদর্শিতার মানদণ্ড, পারদর্শিতা মানে একটা কাজে তুমি কতটুকু পারো। কর্মক্ষেত্রে প্রকৃতি অনুসারে জরুরি পরিস্থিতি চিহ্নিত করা, কর্মক্ষেত্রে জরুরি প্রক্রিয়াগুলো যথাযথ এবং কর্মক্ষেত্রের পদ্ধতি অনুসারে অনুসরণ করা। 3 নম্বর হচ্ছে দুর্ঘটনার, আগুন এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কর্মক্ষেত্রের পদ্ধতি অনুসরণ করা। 4 নম্বর হচ্ছে জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা এবং পদ্ধতিগুলো কার্যকরভাবে অনুশীলনের মাধ্যমে নিজের এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করা। তারপর হচ্ছে আমরা যদি যাই যে এখানে কি বলছেন, ক্রম, পিপিই এর নাম, স্পেসিফিকেশন এবং পরিমাণ। নিরাপদ জুতা, শিক্ষার্থীর পায়ের মাপ অনুযায়ী 1 জোড়া। মাস্ক 3 স্তর বিশিষ্ট, কয় স্তর, 3 স্তর, একটি। সেফটি হেলমেট মাঝারি মাপের একটি। বয়লার স্যুট মাঝারি মাপের একটি, মানে বয়লার জুতা। হ্যান্ড গ্লাভস মাঝারি মাপের 1 জোড়া। সেফটি গগলস মাঝারি মাপের একটি। ইয়ার প্লাগ মাঝারি মাপের 1 জোড়া।
প্রয়োজনীয় যন্ত্রপাতি টুলস ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানে কি যন্ত্রপাতি, টুলস মানে যন্ত্রপাতি ও মেশিন। আচ্ছা, তারপর এখানে বলছে যে কি ক্রম, ক্রম দিচ্ছে হচ্ছে ক্রম মানে সিরিয়াল আর কি। টুলস ইকুইপমেন্ট মেশিনের নাম, স্পেসিফিকেশন পরিমাণ, অগ্নি নির্বাপন যন্ত্র, ড্রাই কেমিক্যাল পাউডার এবিসি 40% ও 5 কেজি ওজনের, 5 কেজি পরিমাণ থাকবে আর কি একটি। শীট মেটালের তৈরি ধাতব ট্রে, 2 ফুট এটা একটা থাকবে। আচ্ছা, তারপর একটা যে 25টা যাই। 25 পৃষ্ঠায় এখানে দিয়েছে 25 পৃষ্ঠায় প্রয়োজনীয় মালামালের এখানে আছে যে পুরনো জ্বালানি কাঠ কি থাকবে, পুরনো জ্বালানি কাঠ থাকবে, আম গাছের কাঠ থাকবে 10 কেজি, তারপর বালি থাকবে, প্রয়োজনীয় মালামাল, হ্যাঁ প্রয়োজনীয় মালামাল, তারপর হচ্ছে কি থাকবে, বালি থাকবে, মোটা বালি 10 কেজি থাকবে, তারপর জ্বালানি তেল কেরোসিন 1 লিটার, তারপর দিয়াশালাই স্ট্যান্ডার্ড একটি থাকবে। বলছে যে কাজের দ্বারা কি কি, কাজের দ্বারা হচ্ছে যে কাজের দ্বারা প্রথমে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সমূহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করা। 2 হচ্ছে তালিকা অনুসারে সুরক্ষা সরঞ্জামাদি যথানিয়মে পরিধান করো। শীট মেটালের তৈরি ধাতব ট্রে, এর মধ্যে মোটা বালি ছড়িয়ে দাও। 4 হচ্ছে জ্বালানি কাঠগুলিকে ওই বালিভর্তি ট্রে এর মধ্যে সাজিয়ে নাও। জ্বালানি কাঠের মধ্যে কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ পর দেশালা দিয়ে আগুন ধরিয়ে দাও। তারপর হচ্ছে আগুন পূর্ণমাত্রায় জ্বলে ওঠার সাথে সাথে অগ্নি নির্বাপক এর পিন্ডি চিত্রের নির্দেশনা অনুযায়ী 5 পদ্ধতি ব্যবহার করে টেনে ধরা। তাৎক্ষণিকভাবে 7 নম্বর হচ্ছে তাৎক্ষণিকভাবে ডান হাতে লিভার ও বাম হাতে আউটলেট পাইপটি ধরে আগুনের দিকে একাগ্রতার সাথে নিশানা ঠিক করো। ডান হাতে লিভার চেপে ধরো, স্কুইজ করা, হ্যাঁ। বাম হাতে অগ্নিশিখার মধ্যে নির্গত গ্যাস ডানে বামে ঘুরিয়ে ছড়িয়ে দাও যাতে আগুন সম্পূর্ণ নিভে যায়। সুইপ মানে ডানে বামে ছড়ানো। এটা হচ্ছে এই যন্ত্রটা কিভাবে ব্যবহার করবা। তারপর এটা একটা ধরা হচ্ছে যে এখানে এই যে কি কি জিনিসগুলোর মধ্যে আগুন একটা ধরা বা ধরা এটা, তারপর এই যন্ত্রটা ব্যবহার করে প্র্যাকটিস করবা যে হ্যাঁ আমি কাজটা যে শিখছি এটা ঠিক আছে, এটাই বলছে আর কি। শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে দ্রুত ওয়ার্কশপে, শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে হামাগুড়ি দিয়ে দ্রুত ওয়ার্কশপে চিহ্নিত ফায়ার এক্সিট নির্দেশনা দিক দিয়ে বের হয়ে আসতে হবে। ফায়ার এক্সিট মানে আগুন লাগলে যে রাস্তা দিয়ে বের হয়। এটা হচ্ছে তোমার কি এই যে ফায়ার যে এটা আছে এটা যদি ব্যবহার নির্ভর যে যন্ত্রটা আছে এটা ব্যবহার করার পদ্ধতি, আগুন জ্বালায়। তারপরে এটা হচ্ছে কি এটা একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মতো। আর যদি প্র্যাকটিক্যাল ক্লাস না হয় সেক্ষেত্রে হচ্ছে এটা পরে রাখবা যাতে হচ্ছে কি পরীক্ষা আসলে লেখা যায়, এটাই আর কি। আচ্ছা, তারপর হচ্ছে যাই আমরা 26 পৃষ্ঠায় আছে, জুম করা এডিট করে নিই। এখানে বলছে, এখানে বলে দিয়েছে যে কাজের সতর্কতা, কিসের কাজের সতর্কতা, সঠিক নিয়মে সকল প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম পরিধান করা আবশ্যক। তারপর হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র যথাযথ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। কি করতে হবে? ব্যবহার করতে হবে। অর্জিত দক্ষতা বা ফলাফল, অগ্নি নির্বাপক দিয়ে আগুন নেভানো ও আগুন সৃষ্ট ধোঁয়া হতে অস্বাভাবিক শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করার দক্ষতা অর্জিত হবে। কি হবে? দক্ষতা অর্জিত হবে। তারপর হচ্ছে অনুশীলন, অধ্যায় মানে শেষ এটা, হ্যাঁ অধ্যায় শেষ। অনুশীলনে কি আছে যে এখানে দেখো কিছু প্রশ্ন দিয়েছে, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে। 1 নম্বর, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই বলতে কি বোঝায়? ওই যে যে ব্যক্তিগত সরঞ্জামের সংজ্ঞা বা এটার বর্ণনা জানতে যাচ্ছে, বলতে কি বোঝায়। পেশাগত ঝুঁকি বলতে কি বোঝায়? মানে পেশাগত ঝুঁকি মানে এই যে পেশাগত মানে হচ্ছে চাকরি বা তুমি যে কাজটা করতেছো এটার কি কি ঝুঁকি আছে, ওই কাজের যে ঝুঁকিগুলা ওইটাই হচ্ছে পেশাগত ঝুঁকি। এক একটা কাজের এক একটা ঝুঁকি থাকবে, এক একটা পেশা, পেশা মানে এক একটা কাজ আর কি। পেশাগত নিরাপত্তা কত প্রকার এটাও আছে। প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য কি কি, কি কি কারণে প্রাথমিক চিকিৎসাটা করে মানুষকে, এই যে ওইখানে যে পড়াইলাম আগে এটা পড়বা। দুর্ঘটনায় কি, দুর্ঘটনা কাকে বলে এটা কিন্তু ওইখানে সংজ্ঞা আছে।
জৈবিক বিপত্তি কি, এটাও আছে। ফিজিক্যাল বা শারীরিক বিপত্তি কি, এটাও আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো সংক্ষিপ্ত উত্তর। হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর। কর্মক্ষেত্রে অগ্নিকাণ্ড প্রতিরোধের উপায় কি? এটা ঝুঁকিগত প্রকার ও কি কি, এটা হচ্ছে কার্যাভ্যাস জনিত বিপত্তি কি, সবগুলো ওই রিডিং এর ভিতরে আছে। পিপি ব্যবহারের প্রয়োজনীয়তা কি, এটা সুরক্ষা দিতে বা সেফটি শু এর প্রয়োজনীয়তা কি, পেশাগত রোগের কারণ সমূহ কি, সব দেওয়া আছে। শুধু রিডিং পড়লে আর মনোযোগ দিয়ে পড়লেই পারবা। রচনামূলক প্রশ্ন, অগ্নি নির্বাপক যন্ত্র চালানোর জন্য 5 পদ্ধতি ব্যবহার বর্ণনা করা। এই যে যেটা যে বর্ণনাটা কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্র চালাইবা, এটা বিপদ বা বিপত্তি নিয়ন্ত্রণের ধাপ সমূহ উল্লেখ করা, এটা আছে। পিপি ব্যবহারের সীমাবদ্ধতা নিয়ন্ত্রণ করা, এই বর্ণনা করা, এটা আছে। পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তার উদ্দেশ্যে কি কি বর্ণনা করা, এটা আছে। ওয়ার্কশপে সতর্কতা বিধি পালনের প্রয়োজনীয়তা, সতর্কতা বিধি যে নিজের সতর্ক কেমনে রাখবা, এটা প্রয়োজনীয়তা উল্লেখ করা, সবই আছে। ঠিক আছে, তাহলে সবই আছে। এটা তাহলে এখানে শেষ করলাম, পরে দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, ভালোভাবে পড়ো, তাহলে পারবা।